তাহলে রাজ্য পুলিশ প্রশাসন তৃণমূলের পোষ্য গৃহপালিত প্রাণীতে পরিণত হয়ে গেছিল পুলিশ। তাহলে সেই পুলিশ দিয়ে তুমি অভিষেকের মতন ওই হাই স্টেচারের একজন সেকেন্ড ইন কমান্ড দলের, তার বিরুদ্ধে তুমি আশা করছো মামলা করবে পুলিশ বা প্রশাসন? তাদের অধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে অধিকার এবং সেই অধিকারের প্রাপ্তিযোগ, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এই প্রাপ্তিযোগ কারা দেবে? যে অভিষেকের যে মানি লন্ডারিংয়ের মামলাটা 12টার যে বাকি আছে তার মধ্যেও আছে, এই মামলাগুলো এবং খুনের মামলা, এই মামলাগুলো এতটাই সেন্সিটিভ যে কোনো প্রভাবশালী না থাকা কোনো লোক এতদিন এইভাবে বাইরে থাকতেই পারে না। লাস্ট 4টে যে মামলায় তিনি রক্ষা কবচটা পেয়েছেন, 12টার জন্য 25 তারিখে মামলাটা উঠবে। এই মামলাগুলো সওয়াল জবাবের রাজ্যের একটা বড় ধরনের কিন্তু ভূমিকা আছে। আমি বলছি যে সব মামলাই তো 4 তারিখের পরেই হবে, কারণ 4 তারিখের আগে তো সরকার মামলাই করতো না, মামলা গুবলেট করে দিত। একটা দুর্নীতি দেখাও, মমতা ব্যানার্জি পুলিশ তার সুযোগ সন্ধান করেছেন। মাননীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এর আগেও বহু মানুষকে তারা বিদেশ যাওয়ার সুযোগ দিয়েছে যাদের বিরুদ্ধে প্রসিডিং চলছিল বিভিন্ন মামলার। আদারওয়াইজ ফাঁক গলে কিন্তু এমন ক্রিমিনালরাও বেরিয়ে যাবে যারা এখানে কনস্পিরেসি করবে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে, বহালতবিতে বুক ফুলিয়ে বিদেশে চলে যাবে। অর্থাৎ তুমি কোনো গেম টেম থেকে টাকা উপার্জন করে তুমি ইউপিএ স্ক্যানারে তুমি টাকাটা পেড করেছো, দেখা যাবে সেই টাকাটা কিন্তু তুমি নিয়েছো অজান্তে, অথচ তোমার অ্যাকাউন্ট কিন্তু হ্যাং করে দেওয়া হবে। রক্ষা কবচ তিনি কোন ইস্যুতে পাবেন, কোন ইস্যুতে পাবেন না। যেখানে আমি জানি ডিজের কাণ্ডে এখানে একটা খুনের মামলা আছে, কোর্টকে সেই জায়গাটা একটা সঠিক রিপ্লেসমেন্ট দেওয়া, ব্যাখ্যা দেওয়া যে কেন অভিষেক গেলে না ফেরার সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল, ঠিক যেভাবে বিনয় মিশ্র বা তার শালিকা মেনকা গম্ভীর গিয়ে আর ফেরেনি। ফলে এই সব কিছু মিলিয়ে অভিষেকের ব্যাপারে কিন্তু রাজ্য সরকারের যে স্ট্যান্ড, আশা করি 25 তারিখে সেই স্ট্যান্ডটা অভিষেকের বিপরীতে যাবে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় 4টি মামলায়, তার যে টোটাল 16টি মামলা, তার মধ্যে 4টি মামলায় তিনি যে রক্ষা কবচ সেটা পেয়ে আছেন 31 আগস্ট পর্যন্ত তার সময়। কিন্তু আর বাদবাকি যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলিতে তিনি যাতে কোনোভাবেই রক্ষা কবচ না পেতে পারেন, রাজ্য সরকার সেই জন্য হাইকোর্টে গিয়েছেন, বারবার বিচার করে দেখার কথা বলেছেন হাইকোর্টের বিচারপতিদের কাছে। এইখানে কোথাও গিয়ে তিনি রক্ষা কবচ না পেলে তাকে কি বিদেশ যাত্রা থেকে আটকানো যেতে পারে? ডেফিনেটলি। দেখো, প্রথম 4টে মামলা রক্ষা কবচের সাথে বিদেশ যাত্রার কিন্তু সম্পর্ক নেই। বিদেশ যাত্রা তাকে একটা বলতে পারো তার ব্যক্তিগত মৌলিক অধিকার থেকে দেওয়া হচ্ছে। রক্ষা কবচের সাথে মামলার গুরুতর কত দিক এগুলোর সম্পর্ক থাকতে পারে। লাস্ট 4টে যে মামলায় তিনি রক্ষা কবচটা পেয়েছেন, 12টার জন্য 25 তারিখে মামলাটা উঠবে। এই মামলাগুলো সওয়াল জবাবের রাজ্যের একটা বড় ধরনের কিন্তু ভূমিকা আছে। মামলাগুলি নিঃসন্দেহে খুব স্পর্শকাতর, ভয়ানক স্পর্শকাতর। তুমি বলছো খুনের মামলা, তুমি আর্থিক ডুফিয়ার ট্রানজ্যাকশনের কথা বলছো, লিপস অ্যান্ড বাউন্সের আড়ালে কোটি কোটি টাকা, 126.7 কোটি টাকা যেখানে অ্যাটাচ করা হয়েছে সম্পত্তি বিগত সরকার থাকাকালীন। ইডি যে কোম্পানির ডুফিয়ার ট্রানজ্যাকশনের জন্য কালীঘাটের কাকু মানে ওই ভদ্রবাবু, সেই ভদ্রবাবু জেলে গেছিলেন, বেলে আছেন এখন। তাহলে সেই একটা কোম্পানি, সেল কোম্পানি বা শিখণ্ডী কোম্পানি, তার ডুফিয়ার ট্রানজ্যাকশন তারা ভয়ানক লেভেলের হওয়ার কথা। এবার প্রশ্নটা সেই জায়গায় নয়, তার চেয়ে একটু দূরে সরে আসো। প্রশ্নটা হচ্ছে যে রক্ষা কবচ তিনি কোন ইস্যুতে পাবেন, কোন ইস্যুতে পাবেন না। এটা তো রাজ্যে যারা সরকারে আছেন, পালাবদলের পরে এই কেসগুলো হয়েছে, যে কেসগুলোর খুঁটিনাটি রাজ্য প্রশাসন এবং তাদের পুলিশ জানে। কোর্টের তো সেই পক্ষটাকেও শোনানো জরুরি। ধরো আমি যে কেউ রক্ষা কবচ চাইতে পারে, যে কেউ চিকিৎসার জন্য বেটার পয়সা থাকলে বেটার চিকিৎসার জন্য যেখানে খুশি যেতে পারে, তাদের অধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে অধিকার এবং সেই অধিকারের প্রাপ্তিযোগ, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এই প্রাপ্তিযোগ কারা দেবে? কোর্ট দেবে।
বিচার ব্যবস্থা দেবে। তো বিচার ব্যবস্থা যদি একতরফা শোনে, ধরো অভিষেকের কথাটাই শুনলো, যারা মামলাটা করেছে কি কারণে করেছে, কোন ব্যাকগ্রাউন্ডে করেছে, কতটা গুরুতর মামলাটা, এই মামলার সাথে কত লোক যুক্ত, যেখানে আমি জানি ডিজের কাণ্ডে এখানে একটা খুনের মামলা আছে, কোর্টকে সেই জায়গাটা একটা সঠিক রিপ্লেসমেন্ট দেওয়া, ব্যাখ্যা দেওয়া যে কেন অভিষেক গেলে না ফেরার সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল, ঠিক যেভাবে বিনয় মিশ্র বা তার শালিকা মেনকা গম্ভীর গিয়ে আর ফেরেনি, এটা একটা দিক। দ্বিতীয়, এটা তো ঠিক যে অভিষেকের যে মানি লন্ডারিংয়ের মামলাটা 12টার যে বাকি আছে তার মধ্যেও আছে, এই মামলাগুলো এবং খুনের মামলা, এই মামলাগুলো এতটাই সেন্সিটিভ যে কোনো প্রভাবশালী না থাকা কোনো লোক এতদিন এইভাবে বাইরে থাকতেই পারে না, জেলে থাকতো। অভিষেক নিতান্তই প্রভাবশালী, প্রচুর টাকা, নামি দামি উকিল ধরে নিয়ে তিনি হয়কে 9, 9কে 6, 6কে 12 করে দিচ্ছেন দিনের পর দিন। তৃণমূল থাকাকালীন তিনি কিন্তু রক্ষা কবচে বিদেশে যাচ্ছেন, না ফিরলে তার দায়টা কার কাছে বর্তাবে আমরা জানি না, কারণ মাননীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এর আগেও বহু মানুষকে তারা বিদেশ যাওয়ার সুযোগ দিয়েছে, যাদের বিরুদ্ধে প্রসিডিং চলছিল বিভিন্ন মামলার, পরবর্তীকালে তারা ফেরেনি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে অভিষেকের বিষয়ে রাজ্য সরকারের যে ভূমিকাটা অত্যন্ত মানে কি বলবো, প্রশংসার যোগ্য। আমি বিশ্বাস করি তার বিরুদ্ধে যে রাজ্য রিপোর্টটা দিয়েছে মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও কিন্তু এটা ভালো করে ওয়াচ করবেন এবং দেখবেন তারা। আর দ্বিতীয় হচ্ছে, এমনিই তো তার অ্যাকাউন্টসগুলো সিজ করা হয়ে গেছে। দেখো, তোমার একটা ইউপিএ অ্যাকাউন্ট, ইউপিএ স্ক্যানারের অ্যাকাউন্ট আজকে সবারই থাকে, সেখানে তুমি তোমার অজান্তেই যদি কোনো গ্রাহক, তুমি একটা দোকানে ইউপিএটা রেখেছো, এমন কোনো লিঙ্ক থেকে টাকা পেমেন্ট করে যে লিঙ্কটা ভারতবর্ষের বর্তমান আর্থিক লেনদেনের যে আইন তার বিপরীত, অর্থাৎ তুমি কোনো গেম টেম থেকে টাকা উপার্জন করে তুমি ইউপিএ স্ক্যানারে তুমি টাকাটা পেড করেছো, দেখা যাবে সেই টাকাটা কিন্তু তুমি নিয়েছো অজান্তে, অথচ তোমার অ্যাকাউন্ট কিন্তু হ্যাং করে দেওয়া হবে। এটা অনেকেই জানে এটা। ফলে এই হেন পরিস্থিতি দাঁড়িয়ে তুমি অ্যাকাউন্টের দায়িত্বটা, ডুফিয়ার ট্রানজাকশন দায়িত্বটা তোমার, আর্থিক বেআইনি লেনদেনের দায়িত্ব ভারতবর্ষের ইডির আইন অনুযায়ী তোমাকেই প্রমাণ করতে হবে তুমি বেআইনি টাকা লেনদেন করোনি। তাহলে অভিষেকের প্রত্যেকটা অ্যাকাউন্ট আজকে সিজ হয়ে পড়ে আছে। অ্যাকাউন্ট সিজ হয়ে যাওয়া, একাধিক গুরুতর মামলায় একটা হাইকোর্ট বা মাননীয় সুপ্রিম কোর্ট কোনোভাবে যদি তাকে বাইরে যাওয়ার দেয়, তাহলে নিশ্চয়ই তার একাধিক রক্ষা কবচ তাকেও জেনে নিয়ে যেতে হবে, বা কোর্ট দেবে যে সে যদি রিটার্ন আসতে না চায়, তার যদি মেন্টালিটি থাকে, তার যদি থাকে যে তিনি ফিরবেন না, তাহলে তাকে কি করে ফেরানো যাবে। ফলে এই সব কিছু মিলিয়ে অভিষেকের ব্যাপারে কিন্তু রাজ্য সরকারের যে স্ট্যান্ড, আশা করি 25 তারিখে সেই স্ট্যান্ডটা অভিষেকের বিপরীতে যাবে। আর যদি যায় তাহলে কিন্তু আমি বলছি তার বিদেশ যাওয়াটা অনিশ্চয়তা নয়, বাতিল হয়ে যাবে। একটা বিষয় স্যার উঠে এলো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে বিষয়টা, যে সমস্ত মামলাগুলি 4 তারিখের পরে করা, এই বিষয়টা কিভাবে দেখছেন? কোর্ট যেখানে ভৎসনাও করছে, আমি বলছি যে সব মামলাই তো 4 তারিখের পরেই হবে, কারণ 4 তারিখের আগে তো সরকার মামলাই করতো না, মামলা গুবলেট করে দিত। একটা দুর্নীতি দেখাও, মমতা ব্যানার্জি পুলিশ তার সুলুক সন্ধান করেছে বাকিবুরের কেসে। বাকিবুরকে যখন অ্যারেস্ট করা হলো চাল চুরি, মানে এটা রেশন কেলেঙ্কারি, 3-4টে মামলা রাজ্য পুলিশের ইয়েতে হয়েছিল, মূলত নবদ্বীপ নদিয়া জেলাটায়। রাজ্য পুলিশ এফআইআর করেছিল, অ্যারেস্ট করেছিল কি? রাজ্য চাকরি চুরি নিয়ে কি একটা পদক্ষেপ নিয়েছিল পুলিশ? তাহলে রাজ্য পুলিশ প্রশাসন তৃণমূলের পোষ্য গৃহপালিত প্রাণীতে পরিণত হয়ে গেছিল পুলিশ। তাহলে সেই পুলিশ দিয়ে তুমি অভিষেকের মতন ওই হাই স্টেচারের একজন সেকেন্ড ইন কমান্ড দলের, তার বিরুদ্ধে তুমি আশা করছো মামলা করবে পুলিশ বা প্রশাসন? এগুলো কিছুই না। হাইকোর্ট তার প্রাইমারি ফেসিতে এগুলো করেছে। যদি সওয়াল জবাব ঠিকমতো উঠে আসে, কেন 4 তারিখের পরে মামলাগুলো হয়েছে, 4 তারিখের আগে হয়নি কেন, সেটা পরিষ্কার হয়ে যাবে জলের মতন পরিষ্কার। আমার কথা হচ্ছে, অভিষেকের মতন মানে পলিটিক্যাল নেতারা, প্রভাবশালী নেতাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে যথেষ্ট সংবেদনশীল, যথেষ্ট দায়িত্ববান হতে হবে। আদারওয়াইজ ফাঁক গলে কিন্তু এমন ক্রিমিনালরাও বেরিয়ে যাবে
যারা এখানে কনস্পিরেসি করবে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে, বলতবিতে বুক ফুলিয়ে বিদেশে চলে যাবে, তাদের কিন্তু আমরা কেউ আটকাতে পারবো না।